আসলে আনারি লোকের হাতে গুরুত্বপূর্ণ কাজ দেওয়া যাবে না। 5 বছর আল্লাহ আমারে বাঁচায় রাখে, এদেরকে আমি মাপ চাওয়াই স্যার মুঝে, আমি ফজু পাগলা না। সরকারি দল আসলেই তো আমাকে আবার মিছিল করতে হবে, তাহলে আমি সরকারি দল থেকে দূরে থাকি। হাটহাজারী সিনিয়র মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুব তফাৎ এখন আমি করি না। তারা ছাত্রলীগ হইয়া তারা জামাতকে শিবিরকে ভোট দিল কেন? জাসদ ছাত্রলীগ তো একসময় সারা বাংলাদেশের ডাকসু শহর রাকসু সব দখল করে ফেলছিল, এই কারণে তারা বাংলাদেশ দখল করে ফেলছিল রাজনীতিতে। আওয়ামী লীগের লোকজন কিন্তু এলাকায় থাকতে পারে না অনেক জায়গায়। মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা কথা বললে কিন্তু আরেকটা যুদ্ধ হবে। আমেরিকা থেকে লোকজন না, বাপ দাদার নাম নাই, চানমোহরের বিয়ে। শিবির প্রথম আসছে আল শামসের তালব্যস্য, আল বদরের ব আর রাজাকারের র, এই তিনটা শব্দ নিয়ে কিন্তু শিবির তার চরিত্র পরিবর্তন করিয়া, এটা আমি মুনাফিকি বলবো না, সে আত্মগোপন রাখিয়া তার নিজের পরিচয়, পিতৃ পরিচয় বা রাজনীতির পরিচয় গোপন রাখিয়া, আদর্শিক পরিচয় গোপন রাখিয়া সে ওই যে দলটা ক্ষমতায় ছিল সেই দলের মেম্বার হয়েছে এবং সেইখানে খুব আরামে আয়েসে রয়েছে, এবং ওই দলটা যাতে সর্বনাশ হয় সেই কারণে ওই মাথার মধ্যে হেলমেট পরে, হ্যাঁ, পিটাপিটি মারামারি সব এইসব ছেলেরা এই করছে। এরাই আবার ভালো মানুষ সাজে যখন ওই ছাত্রলীগ সংগঠনটা বা আওয়ামী লীগের যখন দুর্দিন আসছে, তখন তারা স্বরূপে আবির্ভূত হয়ে বলছে ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, আওয়ামী লীগ ছাত্রলীগ জাহান্নামে যাক, আমি আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার ধর্মে আমি ফিরত আসলাম, আমি হইলাম জামাতের শিবির কর্মী। এবং সেই জামাতের শিবির কর্মীরা এখন ডাকসুর বিপিজিএস। ডাকসু বিজয়ের পর আমরা দেখেছি যে শিবিরের প্যানেল প্রথমে জুলাই শহীদের কবর জিয়ারত করেছে, তারপর বুদ্ধিজীবী কবর সেখানেও গিয়েছেন। প্রশ্ন করতে চাই, জামায়াতের কি ৭১-এর কোনো অনুশোচনা বা পলিসি পরিবর্তন করেছে কিনা? সেই জায়গা থেকে কি তারা সেখানে গেছেন কিনা, যে বুদ্ধিজীবী ৭১-এর বুদ্ধিজীবী যারা ছিলেন তাদেরকে? সলের কোনো অভাব হয় না, চলনারও কোনো অভাব হয় না। আমি ছেলেদেরকে বলছি না, আমি বলছি জামাতকে। জামাতেরই সন্তানেরা যদি বাপের শিক্ষা পায় থাকে তাইলে আমি বলবো এরা ছলনা করছে। বাপ হইলো তাদের, মানে ফাদার্স পার্টি হইলো তাদের, বা মাদার্স পার্টি হইলো জামাত। জামাত কিন্তু ৫৪ বছরে এমন একটা ভাব করছে, প্রথমে পালায় ছিল, পরে গোলাম আজম সাহেব আসলেন, যে কোনোভাবে উনি রইলেন, অনেক কিছু হয়েছে। সেই জাহানারা ইমাম টিমাম, ওই যে আজকের যে আইনমন্ত্রী বৈশা আছে জনাব আসিফ নজরুল, উনি কিন্তু বিশাল নেতা ছিলেন যাতে গোলাম আজমের ফাঁসি দেওয়া যায়, এগুলা অনেক হয়েছে। আমি যে কারণে আপনাকে বলছি, আপনাদের এখানে কথা বলার সময় পাওয়া যায় না, যে কারণে ভুল বুঝাবুঝির স্কোপ থাকে। জামাত কিন্তু ৫৪ বছর পরে সুযোগ পাইই কইছে, যারা অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করছিল তারা মাপ চাও। সুযোগ পাইয়েই কিন্তু তারা বলছে ৪৭ হইল প্রথম স্বাধীনতা যুদ্ধ, আর ২৪ হইল সর্বশেষ স্বাধীনতা যুদ্ধ, আর ৭১ হইল গন্ডগোল, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। এবং সেই ভাইয়ে ভাইয়ের মধ্যে ভুল বুঝিটা সৃষ্টি করছে পাশের দেশ ভারত চক্রান্ত করে। এটা ২ দিন ৩ দিন ৪ দিন ৫ দিন আমি মনে করছিলাম আমার দল বিএনপি, এটা মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের দল, সেই দলে বুঝি নেতা আছে সেই রকম, যে বলবে না এই কথাটা সত্য না, ৭১-ই মুক্তিযুদ্ধ, কিন্তু কেউ বলে নাই। এইভাবে যখন বলা শুরু করলো এবং ৭১-কে পায়ে মারায়া গেল, ৭১-এর সমস্ত বীর শ্রেষ্ঠর ছবি যখন ফেলে পা দিয়ে পারাইলো, তখন আমি ফজলুর রহমান, আবারও বলছে আমি ফজলুর রহমান, আল্লাহর রহমত, বলছে রাজাকারের বাচ্চা, আল বদরের বাচ্চারা, এই দেশটা কিন্তু এখনো পাকিস্তান হয়ে যায় নাই, মুক্তিযোদ্ধারা কিন্তু, আমরা কিন্তু এখনো মরি নাই, সাবধান, মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা কথা বললে কিন্তু আরেকটা যুদ্ধ হবে, পারি অথবা মরি, মুক্তিযুদ্ধকে চোখের সামনে নিহত হত্যা করতে দেব না। সেই যে জামাত আমাকে ফজা পাগলা বলা শুরু করলো, আপনারা জানেন এটা, আমি ফজু পাগলা হয়ে গেছি জামাতের বিরুদ্ধে কথা বলতে গিয়া। তবে এইটার জন্য যদি জামাত এবং তার আমির আমার কাছে মাপ না চায়, আর যদি আমি ৫ বছর আল্লাহ আমারে বাঁচায় রাখে, এদেরকে আমি মাপ চাওয়াই স্যার মুঝে, আমি ফজু পাগলা না, আমি হইলাম সবার ফজলুর রহমান, যে ফজলুর রহমান বাংলাদেশে মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের একজন। আমি এদেরকে এটা প্রমাণ করে ছাড়বো এবং তাদেরকে হাত জোর করে মাপ চাওয়াই ছাড়বো যারা আমাকে ফজা পাগলা বলছে। আমাকে অপমান করার জন্য এখনো কোনো কথা নাই, যা বলে নাই। সেই জামাত ইসলাম ৫৪ বছর পরে, আমি তো বলছিলাম হ্যাঁ
বাবা জামাত ইসলাম আপনারা যদি সরিয়ে আইন চান, আল্লাহর আইন চান, কোরআনের শাসন চান, যাই চান মানি, কিন্তু ইলেকশনে আসেন। কিন্তু তারা ইলেকশনে না এসে করলো কি, শুরু করলো সংস্কার, সৎকার, সমন্বয়ক, হেই একদম সাংঘাতিকভাবে পিআর হইতে হবে, জিআর হইতে হবে, তা না হলে ইলেকশন হবে না। আমরা যারা মুসলমান আমরা তো ইচ্ছা করলে 4টা করে বিয়ে করতে পারি, আমাদের ঘরে ঘরে মাত্র একটা করে বউ আছে, আমাদেরকে আরও 3টা বউ যদি সরকার আমাদেরকে বিয়ে করায় না দেয় তাহলে আমরা ইলেকশনে যাব না। এই তো শুরু হয়েছে। এই যে দেখেন নেপালে গত পরশুদিন ঘটনা ঘটছে, প্রধানমন্ত্রী পালায়ে গেছে, নতুন সরকার আইসা আজকে ডেট দিয়ে দিছে, মার্চ মাসের প্রথম 6 তারিখে ইলেকশন। আমি ঠিক বলছি না? ঠিক বলছি। তারাই এটার সাথে একটু যোগ করতে চাই, মানে তারা এত দ্রুত নির্বাচন ঘোষণা করেছেন। বাংলাদেশে কি শুধু বাংলাদেশে কি শুধু সংস্কার প্রয়োজন? ক্ষমতাকে দখল করতে চায়, ক্ষমতাকে ভোগ করতে চায় এবং দেশটাকে নষ্ট করতে চায় সংস্কারের নামে। আমেরিকা থেকে লোকজন না, বাপ দাদার নাম নাই, চানমোহরের বিয়ে সংস্কার করব। দুইটা কি বলবো আপনাকে, এদেরকে দেখলে পরে এখন মনে হয় যে আমার দেশটাকে ধ্বংস করার জন্য, যেহেতু আমেরিকা আমার দেশের স্বাধীনতা চায় নাই, সাগর পর্যন্ত 7ম নৌবহর পাঠাইছিল আমার দেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য, যেহেতু এখন আমেরিকা আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যাচ্ছে বা গেছে, যেহেতু করিডোর চায়, চট্টগ্রাম বন্দর চায়, সেই কারণে আজকের এই চক্রান্তকারীরা ক্ষমতায় বসে বসে জামাতের সহযোগিতা নির্বাচনটাকে বিনা কারণে দীর্ঘস্থায়ী করছে। যদি মানুষ না বুঝে, আমার কপাল খারাপ, মুক্তিযুদ্ধের কপাল খারাপ, মুক্তিযুদ্ধ ধ্বংস হয়ে যাবে। আমি তাই বলছি যে ওই যে ছেলেরা ফুল দিতে গেছে, ফল দিতে গেছে, তারা গিয়ে কি বলছে, মুনির চৌধুরী রায়ের বাজারে গিয়ে তারা কি বলছে, শহীদুল্লাহ কায়সার, মুফাজ্জল হায়দার চৌধুরী, গিয়াসউদ্দিন আর ওই জিসি দেব, যারা শহীদ হয়েছে তাদের কবরে দাঁড়ায়, শত শত শহীদের কবরে দাঁড়ায় তারা কি কইছে, তাদের পূর্বসূরির নাম কি? আমাকে বাধা দেবেন না। তাদের পূর্বসূরির নাম হলো ইসলামী ছাত্র সংঘ। ওইটাই ছিল আলবদর, ইসলামী ছাত্র সংঘ। আর ওই নামটা তারা পরিবর্তন করে কি রাখছে? তারা রাখছে ইসলামী ছাত্র শিবির। এই তো কথাটা, শুধু সংঘের জায়গায় শিবির আসছে। বলেন তো শিবির কেন আসছে সংঘের জায়গায়? জানেন? 3টা জায়গা থেকে 3টা অক্ষর নেওয়া হয়েছে। শিবির প্রথম আসছে আল শামসের তালব্যস্য, আল বদরের ব আর রাজাকারের র, এই 3টা শব্দ নিয়ে শিবির হয়েছে। এটা বাংলাদেশের মানুষ জানে কেন? এটা কে যে নামটা করছে তিনি এখন লন্ডনে বসে আছেন। তিনি ছিলেন এই শিবিরের জাতিসংঘের ছাত্র সংঘের শহরের নেতা, যার নাম হলো, যিনি যার ফাঁসির অর্ডার হয়েছে, কি নাম তার? এই যে মাইনুদ্দিন, উনি এই নামটা দিছে যে আমরা শুধু এক বদরের নামটা পারবো না, আল বদর হয়ে পারবো না, 3টা মিলায় রাখো, আল শামস, আল বদর এবং রাজাকার, সেই শিবির নাম। তারা গিয়ে ওখানে কি মুনাজাত করছে? কার নামে? মুনির চৌধুরীর নামে বেহেশতে যাওয়ার মুনাজাত করছে। তাহলে মুনির চৌধুরীকে মারছে কে? মুফাজ্জল হায়দার চৌধুরীকে মারছে কে? গিয়াসউদ্দিন আহমদকে মারছে কে? কে শহীদুল্লাহ কায়সারকে মারছে? কে ডাক্তার আব্দুল আলিম চৌধুরীকে চোখের ডাক্তার হিসেবে বাসার থেকে আইনা প্রথম রায়ের বাজারের সেইখানে বদ্ধভূমিতে চোখগুলা তুলছে কারা? ওরে বাবা, ওদের নামে আবার মোনাজাত করতে গেলাম তো এটা তো 2 নম্বর হইলো। আমি আপনাকে হত্যাও করলাম, আবার আপনার নামে আমি মোনাজাত পড়তে গেলাম, দুইটা অপরাধ করলাম আমি। মানে তারা কি অনুশোচনা করবেন কিনা বা করলে পরিষ্কার ভাবে মাপ চাইতে হবে কাউন্সিল করিয়া। তখন জনগণ যদি বলে তোমাদেরকে মাপ দিলাম, এটা পৃথিবীতে কোনো যুদ্ধ অপরাধী দল কোথাও পলিটিক্স করতে পারে নাই। যেমন হিটলারের দল জার্মানে পলিটিক্স করতে পারে না, মুসলিনের দল ইটালিতে পলিটিক্স করতে পারে না, ঠিক সেই রকম তাদের মাপ চাইতে হবে। জনগণ ইচ্ছা করলে ক্ষমা দিতেও পারে। কিন্তু একজন ব্যক্তি ছিলেন, আমি এই কারণেই তো বলি, একজন মহান ব্যক্তি ছিলেন, উনি হৃদয়ে ছিলেন বিশাল, কিন্তু উনার হৃদয়টা এত নরম ছিল, উনার ক্ষমার সুযোগে আজকে আলবদর রাজাকাররা তার মাথায় প্রস্রাব করে, তার বাড়ি পুরাইয়া দেয়। এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি বলেছেন ছাত্রলীগের ভোট শিবিরের বাক্সে পড়েছে বলেই ডাকসুতে বিশাল জয় পেয়েছে শিবির। যেই সংগঠনটির 15 বছর 16 বছর গুপ্ত অবস্থায় থাকতে হয়েছে, কোনো কর্মকাণ্ড করতে পারেনি এবং নানাভাবে
নিপীড়িত নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ দ্বারা, সেই দলটিকেই আবার কেন আওয়ামী লীগ বা ছাত্রলীগ ভোট দেবেন? মানে কতটুকু যুক্তিযুক্ত এমন অভিযোগ? উনি যেটা বলেছে, উনি একজন বড় নেতা, উনি বিএনপির মতো বড় দলের একদম স্থায়ী কমিটির মেম্বার, কিন্তু মানে স্থায়ী কমিটির উপরে কিন্তু বিএনপি তার কোনো কমিটি নাই, এবং বড় দলের বড় নেতা উনি। তো উনি যখন বলেছেন নিশ্চয়ই ওনার কাছে তথ্য প্রমাণ আছে এবং লজিকও আছে। আমার কথা হলো কি, এই লজিকটা আপনি নির্বাচনের আগে বুঝেন নাই কেন? চোর গেলে বুদ্ধি বাড়ে। এখন যখন চোরটা আসলো, আপনি চোরের সামনে সব দিয়ে দিলেন, এখন আপনি বুঝতেছেন যে এইটা হয়েছে। আগে বুঝেন নাই কেন এই যে এটা হইতে পারে? কেন বুঝেন নাই আপনি? তারাই কেন পেল না? এই বুদ্ধি নিয়ে আপনি প্রটেস্ট করতে আসছেন। উনি জ্ঞানী লোক, আমি আপনাকে বলি শুনেন। বিষয়টা হলো কি, এখানে কতগুলি বিষয়, যে ওনার কথা কিন্তু একদিক দিয়ে ঠিক। ছাত্রলীগের ভোট হয়তো জামাত পাইছে, মানে শিবির পাইছে, হয়তো পাইছে। এখন যদি পায় তাহলে দোষটা কার? শিবিরের, ছাত্রলীগের, নাকি আপনার ছাত্র দলের? আপনি পাইলেন না কেন? আপনি কেন পাইলেন না? তার মানে ছাত্রলীগের যারা ছেলে মেয়েরা আছে সবাই তো আর ছাত্রলীগের লিডার না, সমর্থক থাকতে পারে। দেখেন ছাত্রলীগ যারা করে, এটা কিন্তু মানে আওয়ামী লীগ ছাত্রলীগ, এটা কিন্তু একটা বংশানুক্রমিক দল। মানে দাদা আওয়ামী লীগ করতো, হয়তো দাদার বাপও আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, বড় ভাই যুবলীগ করে, এরকম কিন্তু অনেক আছে। তো তারা তো হুট করে জামাত হতে পারবে না। বাট এই যে সমর্থকগুলি রয়ে গেছে এখানে, তাদেরকে আপনারা আনতে পারলেন না কেন? তারা আপনাকে ভালোবাসলো না কেন? শিবিরের সঙ্গে আওয়ামী লীগের আদর্শিক বিভেদ বিরাট, দূরত্ব বিরাট দূরত্ব। এত দূরত্বের পরেও তারা আওয়ামী লীগ হইয়া, তারা ছাত্রলীগ হইয়া, তারা জামাতকে শিবিরকে ভোট দিল কেন? এই জিনিসটা একবার বোঝার চেষ্টা করছেন? একবার বুঝেন যে কি এমন করলাম আমি যে আমাকে ভালোবাসে না, ওরে ভালোবাসে। আপনার এই নিজেকে প্রশ্ন করেন, ঘটনাটা কোথায় ঘটছে আমি আপনাকে বলি, আমি যেভাবে বুঝি। আপনি সারা দেশে যোগাযোগ করে দেখেন যে যেভাবে গত 15 বছর বিএনপির নেতাকর্মীরা এলাকা ছাড়া ছিল, এলাকায় কেউ থাকতে পারতো না, মামলা মোকদ্দমা হাজার হাজার অনেক কিছু ছিল। অনেক বিএনপির নেতাকর্মীকে আমি চিনি যারা নাকি মানে জঙ্গলে যে থাকতো, জানেন, তাদের মানে থাকতে পারতো না এই আওয়ামী লীগের অত্যাচারে। তো সেই রকমভাবে কিন্তু গত 1 বছর 1.5 বছর সময়ে, যে 5ই আগস্টের পরের থেকে আওয়ামী লীগের উপরে কিন্তু এই টর্চারটা চলছে। আওয়ামী লীগের লোকজন কিন্তু এলাকায় থাকতে পায় না, অনেক জায়গায় এলাকায় থাকতে পায় না, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা। আচ্ছা, এই মামলাগুলি কে করছে? এই মামলাগুলি বাদী কে? আপনি একটু খবর নিয়ে দেখেন, 95% ক্ষেত্রে বাদী হলো স্থানীয় বিএনপির লোকজন। এখন সেই ফ্যামিলির একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সে দেখতেছে আমার বাবা বা আমার খালু, আমার চাচা, আমার ভাই, এরা দৌড়ের উপরে আসছে, বাড়িতে থাকতে পারে না। কার অত্যাচারে? বিএনপির অত্যাচারে। তো ওরা কি বিএনপি ছাত্র সংগঠনকে ভালোবাসবে? তাদেরকে ভোট দেবে? দেবে না তো ভাই। এটা কিন্তু একদম রিয়েলিটি। কিন্তু এই একটা কারণ, আমি আরেকটা কারণ বলি কেন মানে আপনার ছাত্রদল ভোট পেল না। একটা কারণ তো ফজলু ভাই বলছেন যে ওরা তো 18 মাস তো মানে থাকতেই পায় নাই, 18 বছর, হ্যাঁ 17 বছর, ওরা তো মানে আপনার ক্যাম্পাসেই ছিল না। তাহলে কীভাবে মানুষের মধ্যে তাদের অবস্থানটা হবে? আর এরা মনে করেন ছাত্রলীগের আড়ালে ছিল, যেমন এটা সত্য, এটা কিন্তু ভাইস ভার্সা। মনে করেন আপনার আড়ালে, আপনার সঙ্গে গালে গাল মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া তারা তো ছিল, তা একটা ব্যক্তিগত সম্পর্ক তো হয়ে গেছে। আবার ওদের প্রশ্রয় এরাও আছে, সেই সম্পর্কটা কিন্তু রয়ে গেছে। কাজে ওদের ভোটটা তো এটা কিছু পাইতেই পারে। কিন্তু আরেকটা বিষয় আছে, আমি বলি আপনাকে সেই জিনিসটাও। এই আমি মনে করি আসলে ডাকসু নির্বাচনে কিন্তু জাতীয় রাজনীতির প্রভাব পড়ছে। কিভাবে সেটা বলি, বিএনপির লিডারদের সাথে আলাপ করলে দেখবেন হাটে ঘাটে মাঠে তারা যখন কথা বলেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজে কথাবার্তা মনে হয় কি তারা ক্ষমতায় আইসেই গেছে। খালি ফেব্রুয়ারি মাসটা বাকি, ফেব্রুয়ারি মাসটা আসলেই তারপরে থেকে তারেক রহমান মানে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন। বিশ্বাস তাদের একটু বেশি, বিশ্বাসটা তারা কিন্তু প্রচারও করে। বিশ্বাস থাকতে পারে, বিশ্বাসের কোনো আপত্তি নেই আমার, যার যার বিশ্বাস তার। মানে আত্মবিশ্বাসের কারণে কি তারা এটা প্রচার না বলি, আগে শুনেন, আগে কথাটা পুরো কথা শুনেন, তারপরে বুঝবেন আমি কেন বলতেছি। তাদের মধ্যে এরকম একটা বিশ্বাস জন্মাইছে, তারা ক্ষমতায় আসতেছে এবং সেটা তারা প্রচারও করছে। কিন্তু তারা পাবলিককে বুঝাইছে আমরা কিন্তু ক্ষমতায় আসতেছি। এখন গত 17 বছরে ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের জন্য আতঙ্ক কি ছিল? সাধারণ ছাত্রদের জন্য আতঙ্ক ছিল গণরুম এবং
পরীক্ষার আগের রাত্রেও মিছিলে যাওয়ার জন্য তাদেরকে যেতে হতো, চাপ দেওয়া হতো। এই কাজটা কে করতো? আমরা বলি ছাত্রলীগ, আসলে ছাত্রলীগ ভাইবেন না, এটা আসলে করতো সরকারি দল। যে দল সরকারে থাকে তারাই এরকম একটা ক্ষমতা প্রয়োগ করতে পারতো। এখন যদি এই ছাত্ররা মনে করে যে যেভাবে বিএনপি ক্ষমতায় আসতেছে, তাহলে ছাত্র দলটাও কিন্তু সরকারি দল হয়ে যাবে ফেব্রুয়ারি পরের থেকে। তারা হয়তো সরকারি দলকে ভয় পাইছে যে আমি কোনো সরকারি দল চাই না। এটাও কিন্তু হইতে পারে যে সরকারি দল আসলেই তো আমাকে আবার গণরুমে ঢুকাবে, সরকারি দল আসলেই তো আমাকে আবার মিছিল করতে হবে, তাহলে আমি সরকারি দল থেকে দূরে থাকি। এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। আর এর সঙ্গে আরও একটা ঘটনা আছে, যদি পরে সময় পাই বলবো।